এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। আমরা রয়েছি মুক্ত হাওয়ার স্টুডিওতে। আজকে আমাদের যে খেলাধুলার আলোচনায়, সেইখানে আমরা যোগাসন বিষয়ে আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা করব। আমাদের মধ্যে রয়েছে একজন তরুণ যোগাসনের প্রশিক্ষক। উনি যোগাসন শেখার পাশাপাশি উনি যোগাসন মানে শেখানোর পাশাপাশি নিজেও যোগাসনের মধ্যে রয়েছেন এবং উনি ছাত্রছাত্রী দিন দিন ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে এবং তাদের মধ্যে আগামী দিনে অনেক প্রতিভা আছে ওনার ছাত্রছাত্রীদের মধ্যে। তা আমরা সেই কৌস্তব দাস, আমাদের বর্ধমান শহরের একজন যোগ প্রশিক্ষক, তার সঙ্গে আমরা যোগাসন নিয়ে আলোচনা করব। প্রথমে কৌস্তব দাসকে আমাদের এই যে স্টুডিও মুক্ত হওয়ার সেখানে স্বাগত। নমস্কার। আমি কৌস্তবকে প্রথমে যে কথাটা জানতে চাইবে যে 2025 সাল আমরা প্রায় শেষ করে এলাম, আর একটা দিন, তারপরে 2026 সাল এসে গেল। এই 2025 সাল তোমার যে যোগাসনের যে কালচার, যোগাসন নিয়ে তোমার কাজ করা, যোগাসন নিয়ে তোমার ইনস্টিটিউট, তোমার স্কুল, তোমার নিজের যোগাসন করা, এটা কেমন কাটলো? কাটলো মোটামুটি ভালোই, তবে তুলনামূলক এবছর কম প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল আমার ছেলেমেয়েরা, মানে ছাত্রছাত্রীরা। আর তো এমনি প্র্যাকটিস বা চর্চা এসব মোটামুটি ভালোই হয়েছে। গত কয়েক বছরের থেকে তোমার ইনস্টিটিউটের ছাত্রছাত্রীর সংখ্যা বা ছাত্রছাত্রীর মধ্যে আগামী দিনে এগিয়ে যাওয়ার প্রবণতা, এগুলো কি বেড়েছে? হ্যাঁ, এটা বেড়েছে, তুলনামূলক বেড়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রতিভাবান যারা যোগাসন করে তাদেরকে তুমি শেখাচ্ছ, সেখানে তাদের মধ্যে কি মনে করছো যে এই গত এক বছরে তাদেরকে বেশ কিছু দিতে পেরেছে, তারা যেটা নিতে পেরেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাত্রছাত্রী সেইভাবে তৈরি হচ্ছে আস্তে আস্তে। মানে অ্যাডভান্স ইয়োগা যেইটা, সেইটার দ্বারা ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুত হচ্ছে। যদি একটু সংক্ষেপে বলো অ্যাডভান্স যোগাটা কি? অ্যাডভান্স ইয়োগা বলতে এখন তো যোগাসনটা সাধারণ কতগুলো আসনের মধ্যে সীমাবদ্ধ নেই, এখন অনেক অ্যাডভান্স লেভেলের ইয়োগা হয়। তো যেগুলোর দ্বারা শুধুমাত্র শরীরকে ঠিক রাখা নয়, বিভিন্ন স্তরে যেমন জেলা, রাজ্য, জাতীয়, আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছেলেমেয়েরা অনেক কিছু অ্যাচিভ করছে এবং তার দ্বারা ভবিষ্যতে ওরা ভালো জায়গায় সুযোগ পাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রেও। এইটাই অ্যাডভান্স ইয়োগা। এবার এটা আমি মানে থিওরিটিক্যালি বোঝানোটা একটু মানে প্র্যাকটিক্যালি দেখাতে পারলে হয়তো আরো ভালো হতোই আর কি। এই তোমার ছেলে মেয়েদের মধ্যে যারা যোগাসন শিখতে আসছে, তাদের মধ্যে কত সংখ্যক আছে যারা খুবই এটাকে নিবিড়ভাবে এটাকে নিয়ে ভাবে আর মানে এটাকেই আঁকড়ে ধরেছে আগামী দিনে এগিয়ে যাওয়ার? এই পার্সেন্টেজটা কীরকম হতে পারে যত ছাত্রছাত্রীর মধ্যে? সবাই কি খুব সিরিয়াস, নাকি কিছুজন সিরিয়াস, কিছুজন অতটা সিরিয়াস নয়? এই সিরিয়াস কতজন? মানে সবাই সিরিয়াস নয় এটা তো বটেই, সেটা জুনিয়রই হোক আর সিনিয়রই হোক। আমার দুরকম স্টুডেন্টই আছে, আমার জুনিয়র স্টুডেন্টও আছে, সিনিয়র স্টুডেন্টও আছে। তো জুনিয়রই বলুন সিনিয়রই বলুন সবাই খুব একটা সিরিয়াস নয়। তার মধ্যে তো আবার কিছুজন সিরিয়াস আছে।
হ্যাঁ, কিছু জন তো আছেই। সেই সংখ্যাটা বেশি না, যারা সিরিয়াস নয় তাদের সংখ্যাটা বেশি? এবার ব্যাপারটা আমি একটু ডিটেলে বলি। মানে ব্যাপারটা হচ্ছে বেশিরভাগ বাচ্চারা একটা বয়স অবধি শেখে। এবার ওই যেই 8-9 পড়াশোনার চাপটা একটু বাড়ে, তখন আর তাদের পক্ষে কন্টিনিউ করাটা পসিবল হয় না, যেহেতু এখনকার দিনে টিউশনের চাপ প্রচুর। সব খেলার ক্ষেত্রেই হচ্ছে। হ্যাঁ, ইংলিশ মিডিয়ামে বাচ্চাদের প্রচুর পড়াশোনার প্রেশার। হ্যাঁ, ওই গার্জেনরা একটা বয়স অবধি শেখায়, হয়তো শরীরটাকে একটু ঠিক রাখার জন্য, তারপরে পড়াশোনার চাপ বাড়লে আর তারা কন্টিনিউ করতে পারে না। এই সংখ্যাটাই কিন্তু একটু হলেও বেশি। মানে অনেক উঁচু ক্লাস অবধি ঠিকঠাকভাবে কন্টিনিউ করছে, বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করছে, নিয়মিত চর্চা করছে, এই সংখ্যাটা আজকের দিনে দাঁড়িয়ে বিশেষ করে অনেকটাই কম। আর সিনিয়রদের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে শুরুটা হয়তো অনেকেই করে, আমি যেটা দেখছি উৎসাহ নিয়ে করলো। হ্যাঁ, কিন্তু মানে ধরে রাখার ব্যাপারটা অনেকের মধ্যেই খুব কম। মানে শুরু অনেকেই করে ফেলছে, কিন্তু দীর্ঘদিন কন্টিনিউ করতে পারছে না। কিছুদিন যেতে না যেতেই কোনো না কোনো কারণে তারা আর কন্টিনিউ করতে পারছে না। মানে শুরু করে হ্যাঁ নিয়মিত সুন্দরভাবে দীর্ঘদিন কন্টিনিউ করার ব্যাপারটা আমি কম সংখ্যক মানুষের মধ্যেই দেখছি। তবে হ্যাঁ, কিছু সংখ্যক মানুষ সিরিয়াসলি করে, এটা গুরুত্বটা বোঝে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা গুরুত্বটা না বুঝলে কন্টিনিউ করাটা একটু চাপেরই। এবার যারা গুরুত্ব বুঝে সিরিয়াসলি করে তারা কন্টিনিউ করছে, এরকম সংখ্যক মানুষ আছে। তবে ওই সংখ্যক মানুষের সংখ্যা এখনো একটু হলেও বেশি। যেহেতু বছরের শেষের দিকে আমরা এসেছি, 2025 সাল নিয়ে একটু বিশ্লেষণ যদি করি কেমন গেল এই 2025 সালে, তুমি যেমন সামনাসামনি শিখিয়েছো, নিজের স্কুলে শিখিয়েছো, তাছাড়া এই আর ডিজিটালের মাধ্যমে কি তুমি কোনো ক্লাস বা কাউকে শেখানোর ব্যাপারে কিছু? না, অনলাইন ক্লাসটা আমি করাই না। অনলাইনে আমার একটাও ক্লাস চলে না। ধরুন মানে কোনো স্টুডেন্ট সে এখানে করে, এবার মানে সিনিয়র স্টুডেন্টের কথাই বলছি, সে তার ছেলের বাড়ি বা মেয়ের বাড়ি গেল বিদেশে বা বাইরে, তখন কন্টিনিউ করার জন্য কয়েকটা মাস হয়তো অনলাইনে করলো, হোয়াটসঅ্যাপ কল করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ভিডিও কলিং এর মাধ্যমে। কিন্তু নিয়মিত অনলাইন স্টুডেন্ট আমার এখন অবধি নেই। আগামী দিনে কি পরিকল্পনা আছে? এইটা নিয়ে পরিকল্পনা নেই বলতে পারেন আপাতত, কারণ অনলাইনে ক্লাস করাতে আমি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি অফলাইনে ক্লাস করাতে একটু বেশি কমফোর্টেবল ফিল করি। আগামী দিনে 2026 সাল আর একদিন পরেই আসছে, তো 2026 সালে কি পরিকল্পনা আছে, মানে কি ভাবছো বা কি হতে পারে তোমার নিজের ছাত্রছাত্রীদের নিয়ে, নিজের এই যেটাকে বলে যোগাসনকে নিয়ে তুমি কিভাবে এগোবার কথা? আরও ডেভেলপ করতে চাই আমার ইনস্টিটিউটটাকে। এবার তার চেয়েও বড় কথা, আমি যেটা সব জায়গাতে বলি, বর্ধমান শহরে যোগাসনের প্রচার আর প্রসারটা করার, মানে বর্ধমান শহরে যোগাসনের প্রচার প্রসার আরও বেশি করে করার ইচ্ছা আমার খুব। কারণ তুলনামূলক বর্ধমান শহরে যোগাসনের কালচারটা এখনো একটু হলেও কম। এটা তো আজকাল সোশ্যাল মিডিয়ায় করা যায়, অনেকটাই সোশ্যাল মিডিয়া তো সবাই ব্যবহার করে। হ্যাঁ হ্যাঁ, সামাজিক মাধ্যম তো এখন একটা বড় হাতিয়ার প্রচারের। মানে যেভাবেই হোক, মানে শুধু যে নিজের ইনস্টিটিউটকে ডেভেলপ করতে চাই তা নয়, আমি হ্যাঁ বিশেষ করে বর্ধমান শহরে যোগাসনের প্রচার প্রসারটাকেও ভীষণভাবে করতে চাই আগামী বছরে। মানে আগেও করেছি, বাট আগামী বছরে আর একটু বেশি করে করার পরিকল্পনা আছে, ইচ্ছা আছে। তারপর দেখা যাক কতটা কি করে উঠতে পারি না পারি। আগামী বছরে কি তোমার ছাত্রছাত্রীদের মানে 2025 সালে যেমন বিশেষ প্রতিযোগিতায় তুমি পাঠাওনি, আগামী বছর কি সেরকম প্রতিযোগিতা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো ভালোভাবে ছাত্রছাত্রীদের, মানে জুনিয়র ছাত্রছাত্রীদের কথা বলছি, যারা বিশেষ করে অ্যাডভান্স লেভেলের যোগা করছে, তাদেরকে আরো ভালোভাবে তৈরি করার ইচ্ছা আছে। তাদেরকে ভালো ভালো কম্পিটিশনে অংশগ্রহণ করানোর ইচ্ছা আছে, এবং প্রত্যেকটা স্টুডেন্টকেই আরো ভালোভাবে ক্লাস করানোর ইচ্ছা আছে, যেটা থাকে একটা মানুষের স্বাভাবিকভাবে, যে ডে বাই ডে নিজেকে বা সবটাকে ইমপ্রুভ করা। যে সেন্টার, সেটা কি অন্য কোথাও আরো করবার ইচ্ছা আছে? সেটা নিয়ে এখনো সেইভাবে ভাবিনি। আমার ব্যাচ যে কটা আছে বাড়িতেই আছে, আর আমি বাড়ি বাড়িও ক্লাস করাতে যাই পার্সোনাল। হ্যাঁ হ্যাঁ। এইবার যেটা মানে তোমাকে শেষ প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে এই যে যোগা, এই যোগাটা মানুষ এখন যারা করছে, বয়স্করা তো নিজের শরীরের জন্য করছে, কম বয়স্ক যারা করছে বাবা মা নিয়ে আসছে, তারা কি শরীরকে স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য নিয়ে আসছে,
তাদের মানসিকতা যে স্বাস্থ্যকে সে আমার ছেলেমেয়েটার যেন শরীর ঠিক থাকে সেই জন্য নিয়ে আসছে, না যোগার মাধ্যমে যাতে তাদের স্বাবলম্বী হতে পারে, ভবিষ্যতে কোনো কাজের মধ্যে যুক্ত হতে পারে। এই জন্য এই দুটোর মধ্যে কোনটার মানসিকতাটা বেশি? দু রকমই আছে। কিছু গার্জেন আনে যোগাটা তাদের বাচ্চারা সেইভাবে শিখে যাতে প্রতিযোগিতা অংশগ্রহণ করে একটু ভালো কিছু অ্যাচিভ করতে পারে সেই জন্যে। আবার কিছু গার্জেনরা আনে বাচ্চাদের শরীরটাকে সুস্থ রাখার জন্য যোগার মাধ্যমে। এখনকার বাচ্চারা খুবই চঞ্চল, এই চাহিদাটা ম্যাক্সিমাম গার্জেনের আছে। তোমার যোগার সঙ্গে কি এমন কোনো ব্যাপার আছে তোমার যোগা শেখানোর সঙ্গে যে অপ্রয়োজনীয়ভাবে যাতে কম বয়সী ছেলেরা মোবাইলে আসক্তি না হয়ে পড়ে যোগার মাধ্যমে, এরকম কি কিছু তোমার থিওরি বা কোনো কিছু আছে? হ্যাঁ, মোবাইল তো পড়াশোনার ক্ষেত্রেও লাগে, সব ক্ষেত্রে মোবাইল লাগবে, এখন তো মোবাইল অপরিহার্য, মোবাইল লাগবে, কিন্তু অতিরিক্ত যে আসক্তি সেইখান থেকে সরিয়ে আনার জন্য যোগার কি কোনো প্রভাব আছে? হ্যাঁ অবশ্যই, যোগা যদি সেইভাবে করা হয় তাহলে একাগ্রতা বাড়ে, ধৈর্য বাড়ে, পরিশ্রম করার ক্ষমতা বাড়ে, এবং এই নিয়ে কালচার করলে স্বাভাবিকভাবেই ফোনের দিকে ন্যাকটা একটু কম যাবে। ফোন দেখার সময়টাও মানে এখনকার দিনে যা চাপ বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি যদি এইটা যোগাটা করে তাহলে দুটোকে ঠিকঠাক করে মেনটেন করতে গিয়ে সময় অনেকটাই কমে যাবে, যার কারণে ফোন দেখার সময়টা হয়তো খুব একটা পাবে না। যেটা হ্যাঁ, শুধু পড়াশোনা করলে অবসর সময় খালি ফোনই দেখে, এখন তো খেলাধুলা নেই বলা যেতে পারে। হ্যাঁ, এটা একটা প্লাস পয়েন্ট। আর তুমি তো অনেক জায়গায় ঘুরছো, অনেক জেলায় ঘুরছো, অনেক রাজ্যে। বর্ধমানে যে যোগার প্রসার বা প্রচার তুমি বলে আরো বাড়াতে হবে, অন্য জেলায় বা অন্য রাজ্যে কি যোগা বর্ধমানের থেকে বেশি এর প্রচার বা এর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ নিয়ে কোনো সন্দেহ নেই, অন্য জেলায় অনেকই বেশি। বর্ধমানেও হয়েছে, মানে আমি নিজে যখন খেলতাম, আজ থেকে একটু বলছি 8-10 বছর আগের কথা বলছি, তখন তো সেরকম ছিলই না, এখন অনেকটাই হয়েছে। তবে একটা জিনিস একটু দুঃখ দেয়, সেটা হচ্ছে, আমি একটু বলছি সংক্ষেপেই, এখন অনেকে যোগা শেখাচ্ছে, অনেকে শেখাচ্ছে বলতে অনেকে শেখাক, বরং যত বেশি জন শেখাবে তত বেশি জন শিখবে, যত বেশি জন শিখবে তত কালচারটা বাড়বে, প্রচার প্রসার বাড়বে। কিন্তু সমস্যাটা কি হচ্ছে, যে শেখাচ্ছে সে শেখানোর যোগ্য নয়, মানে ভুল শেখানো। হ্যাঁ, মানে হ্যাঁ, নিজে ভালোভাবে না শিখে শেখানো শুরু করে দিচ্ছে, এইটা ঠিক হচ্ছে না। মানে আমি এরকমটা দেখছি, যার হাতে কোনো কাজ নেই সে কোনো কাজ না পেয়ে একটা যোগার স্কুল খুলে ফেলছে বা যোগাসন শেখানো শুরু করছে। এবার কি হচ্ছে, তার কাছে মানুষ শিখতেও যাচ্ছে, সেটা খুবই স্বাভাবিক। এবার বয়স্করা, হ্যাঁ বয়স্করা বা বাচ্চারাও যাচ্ছে। হ্যাঁ, এবার কি হচ্ছে, একটা অসুস্থ মানুষ ধরুন সুস্থতা কারণে যোগা শিখতে যাচ্ছে, এবার সে সেখানে শিখতে গিয়ে সুস্থ হওয়ার জায়গায় বেশি অসুস্থ হয়ে পড়ছে। তখন তার মনে ধারণা কি হচ্ছে যে তাহলে যোগার দ্বারা হয়তো সুস্থ হওয়া যায় না, বরং এটা করলে আরো বেশি অসুস্থ হয়ে পড়তে হবে। এবার এটার কারণে কি হচ্ছে, যোগার মতন একটা এত ভালো, মানে এটাকে যতই বলবো ততই কম বলা হবে, এত ভালো একটা সাবজেক্টের প্রতি জাস্টিস করা হচ্ছে না। এই প্রসঙ্গে তোমাকে একটা শেষ প্রশ্ন করছি, এটাই হচ্ছে রামদেব বাবার যে যোগার থিওরি বা ওনার যে কনসেপ্ট যোগার, তাতে রামদেব বাবা তো যোগা করে কাউকে ফার্স্ট প্রাইজ বা কাউকে কোথাও গিয়ে পুরস্কার আনার জন্য শেখান না, শরীরকে ঠিক রাখেন। এটা কি সঠিক? এটা কি কাজ দেয়? হ্যাঁ, নিশ্চয়ই দেয়, নিশ্চয়ই দেয়। মানে ওনার যেভাবে যোগা শেখান, বা এটা কি মানে আপনি পার্টিকুলার ওনারটার কথাই বলছেন? হ্যাঁ হ্যাঁ, উনিও তো যোগা প্রাণায়াম এসবই শেখান। এটা শরীর সুস্থ রাখার পক্ষে কার্যকরী। হ্যাঁ অবশ্যই, যোগা প্রাণায়াম দেখুন, মানে যেই করাক, আমি কারোর নাম মেনশন করছি না, যদি সঠিকভাবে করানো হয় বা যে করছে সে যদি একদম সঠিকভাবে করে। সঠিক না বেঠিক আমি সেটা বলতে চাইছি। তোমার কি ওনার যে যোগা বা যে প্রাণায়ামগুলো উনি করান সেটা সম্বন্ধে সামান্য যদি ধারণা থেকে এইটা জিজ্ঞেস করবো, উনি যেটা করাচ্ছেন সেটা কি সঠিক? হ্যাঁ সঠিক, বেঠিক তো বলা, বেঠিক নয়, সঠিকই, সঠিক, নিঃসন্দেহে সঠিক। অনেক মানুষ যান, বয়স্ক মানুষ। হ্যাঁ একদম।
আর ভারতবর্ষে তো যোগার একটা মানে জায়গা, এখন তো যোগাসনের প্রচলনটা এখন ভারতবর্ষে খুবই যোগা তো হয়েছে। দীর্ঘদিন ধরে ভারতের একটা প্রচুর পুরনো আমল থেকে ঋষি একদমই তাই, একদম যোগার মাধ্যমে তারা তাদের শীত গ্রীষ্ম বর্ষাকে জয় করতেন। হ্যাঁ এটা তো করা সম্ভব যোগার মাধ্যমে। হ্যাঁ, তাকে সেই লেভেলে অধ্যাবসায় করতে হবে, মানে ওটা তো সাধারণ মানুষের পক্ষে খুব একটা সম্ভব নয়। মানে যোগা করলে মানে যেটা আমরা শুনি, আমরা তো দেখিনি বা আমাদের সে যোগা করলে সাধু সন্ন্যাসী যোগী মানুষ তাদের হিমালয় পর্বতেও নাকি ঠান্ডা লাগে না, খালি গায়ে থাকে। যোগায় সেই পর্যায়ে যাওয়া যায়? হ্যাঁ, সেই পর্যায়ে যাওয়া যায়, তবে সেই পর্যায়ে অধ্যাবসায়টা আগে করতে হবে। তবে আমি অত দূরে যদি না যাই, যোগার দ্বারা যেটা বললাম মানে অনেকটাই ভালো থাকা যায়। একাগ্রতা বাড়ে, পরিশ্রম করার ক্ষমতা বাড়ে, শরীর সুস্থ থাকে, অনেক দুরারোগ্য ব্যাধিও দূর হয়। দুরারোগ্য ব্যাধি কখনো শরীরে প্রবেশ করবে না, শরীর অনেক ফিট থাকবে, মানুষ এনার্জি পাবে। এর প্রচুর মানে বলে শেষ করা যাবে না। খুব সংক্ষেপে যদি বয়স্ক মানুষরা, একটু প্রবীণ মানুষ বা তার আগে মানুষরা প্রতিদিন একটাই আসন করবে, মানে খুব সহজভাবে করবে, তাতে তার মানে অনেকগুলো তার কাজ দেবে শরীরের পক্ষে, কোন আসনটা সে করবে? যে কোনো একটা আসনের কথা ওইভাবে বলাটা একটু, প্রতিদিন হয়তো সে করতে পারবে না, তার হাতে সময় নেই, কিছু একটা প্রাণায়াম বা আসন কোনটা সে করলে প্রতিদিন সকালে বা রাতে? আমি কয়েকটা আসন প্রাণায়ামের কথা বলছি, একটা তো বলা মানে তার মধ্যে কোনটা? হ্যাঁ, আমি সহজের মধ্যেই বলছি, এটা সবাই করতে পারবে। পদ্মাসন বা যে কোনো ধ্যানাসন করুন একটু বেশিক্ষণ সময় নিয়ে। এছাড়াও বজ্রাসন, ভুজঙ্গাসন, শলভাসন, বৃক্ষাসন, ধনুরাসন, খুব সহজ, যেটা শ্বাস প্রশ্বাসের কাজটা। এগুলো আমি আসনের কথা বললাম। এবার প্রাণায়ামের ব্যাপারে বলি, যেটা আপনি বলছেন শ্বাস প্রশ্বাসের কাজ। প্রাণায়ামের মধ্যে সহজ প্রাণায়াম, অনুলোম বিলোম প্রাণায়াম, ভ্রামরি প্রাণায়াম, ওম চ্যান্টিং, কপালভাতি, এইটুকু নিয়মিত। হ্যাঁ, অবশ্যই আসন করার আগে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, তারপরে আসন, তারপরে প্রাণায়াম, তারপরে আমরা ধ্যান। শুনেছি যে অনেকেই বয়স্ক মানুষ অনুলোম বিলোম এটা করে থাকেন, এর একটা এফেক্ট আছে না? হ্যাঁ, নিঃসন্দেহে প্রচুর। এবং তারপরে ধ্যানটা কতদূর করতে হয় মোটামুটি? ধ্যানটা যার যেরকম। হ্যাঁ, প্রথম মানুষ যখন অভ্যাস করবে তখন অনেকক্ষণ তো ওইভাবে বসে থাকতে পারবে না, মানে কাজটা বসে থাকা হলেও চুপচাপ বসে থাকাটাও যথেষ্ট কঠিন একটা কাজ, বিশেষ করে যারা প্রথম অভ্যাস করবে, কারণ যেহেতু তাদের অভ্যাস নেই, আর আমাদের মানুষদের মন খুবই চঞ্চল। প্রথম 10 মিনিট অনুলোম বিলোমটা থাকুক না, কোন আস্তে সময় আস্তে করতে টাইম হয়? বাড়া। অনুলোম বিলোমটা কোন সময় করতে হয়? কোন সময় বলতে মানে প্র্যাকটিসের না, মানে ওটা ঘরে যদি সে করে, সকালে করবে না রাতে করবে, কোন সময়টা করবে সে? দেখুন, যোগা বা প্রাণায়াম প্র্যাকটিসের আইডিয়াল টাইম সকালবেলা। আচ্ছা। এবার এখনকার দিনে প্রতিটা মানুষই ভীষণ ব্যস্ত, চাইলেই সকালে করতে পারবে না হয়তো, সেক্ষেত্রে বেলাতেও করতে পারে, বিকালেও করতে পারে, সন্ধ্যেতেও করতে পারে। খাওয়া দাওয়ার সাথে প্র্যাকটিসের টাইমিং ডিস্টেন্সটা একটু মেনটেন করলে, কতক্ষণ? ধরুন হালকা খাবার খেলে 1 থেকে 1.5 ঘন্টা, আমি একটু কম করেই বলছি, কারণ বেশিটা মেনটেন করা অনেকের পক্ষে একটু অসুবিধা হয়ে যাবে। আর ভারী খাবার খেলে, লাঞ্চ বা ডিনার করলে 4 ঘন্টা তো উচিত, কিন্তু 2.5 ঘন্টা 3 ঘন্টা মেনটেন করতে পারলে খুব ভালো হয়। শোয়ার আগে কোন আসনটা করলে একটু ঘুমটা? বজ্রাসন। আমি এই কথাটাই জানতে চাইছিলাম যে কোন আসনটা সহজ? বজ্রাসনের এক হচ্ছে, বজ্রাসনটা এমন একটা আসন এতগুলো আসনের মধ্যে যেই আসনটা খাওয়ার পরে করা যায়, অন্য আর কোনো আসন কিন্তু খাওয়ার পরে করা যায় না। শুনতে চাইছিলাম যে রাত্রেবেলা ওটা করা যাবে। হ্যাঁ, বজ্রাসন খুব সহজ। হ্যাঁ, খাওয়ার পরে করলে খাবার হজম হবে, এবং যাদের ঘুম আসে না সহজে, তারা যদি ঘুমানোর আগে বজ্রাসন অভ্যাস করে তাহলে সহজেই ঘুম আসবে। যাক, শেষ মুহূর্তে আমরা আসল ওনার কথা শুনলাম। এটা নিশ্চয়ই অনেকের বয়স্ক মানুষ যাদের অনিদ্রা ভোগেন এবং একটু প্রবলেম থাকে শরীরে, খাওয়া দাওয়া হজমে, তারা নিশ্চয়ই এই আসনটা করে উপকার পাবেন, কারণ এই আসনটা অনেকেই করেন নাকি? খুব সহজ। হ্যাঁ, যাদের হাঁটুর প্রবলেম নেই তারা করতেই পারেন। আমরা এই পরামর্শটা আমরা পেলাম কৌস্তব দাসের কাছ থেকে। আমরা আশা করব ওনার আগামী বছর 2026 ওনার ছাত্রছাত্রী এবং ওনার এই যোগাসন নিয়ে আরও কিছু
কাজ উনি দেখাতে পারবেন, এটা নিয়ে ওনার সাফল্য আরো অন্য একদিন শুধু যোগা প্রাণায়াম মানে কোনটা করলে মানুষের ভালো হবে, কে কোনটা করতে পারবে না পারবে সেইটা নিয়ে না হয় একদিন আলোচনা করা যাবে। নিশ্চয়ই আগামী বছর 2026 সালে একদম, আমরা একদম। চেষ্টা করব। ধন্যবাদ। নমস্কার।